জয় রাধাকৃষ্ণের জয়। সবার প্রথমে জানাই দেবযানীর ঘরকন্যা পরিবারে অনেক স্বাগত। আমার চ্যানেলে প্রথমবার আপনাদের সাথে শেয়ার করব কলকাতার বুকে গড়ে ওঠা এক টুকরো বৃন্দাবন, যা দক্ষিণেশ্বরের কাছে আড়িয়াদহে অবস্থিত কাটিয়া বাবার আশ্রম। দক্ষিণেশ্বরের দিক থেকে অটো ধরে মাত্র 10 মিনিটের পথ অতিক্রম করে আপনারা এই কাটিয়া বাবার আশ্রমে আসতেই পারেন। অটোর ভাড়া পড়বে মাত্র 10 টাকা। আরও কিছু তথ্য জানতে হলে আজকের ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে সেখান থেকে কিন্তু অনেক কিছু তথ্য আপনারা জানতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। পৌঁছে গেলাম শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাটিয়া বাবার আশ্রমের কাছে। এই হলো মন্দিরের প্রবেশদ্বার বা তোরণ। অসাধারণ কারুকার্য দেখলে যা চোখ জুড়িয়ে যাবে। এই প্রবেশদ্বার বা তোরণের ওপরে রয়েছে 3টি চূড়া, আর মাঝখানে রয়েছে শ্রী বিষ্ণুর অনন্ত সজ্জার দৃশ্য। রয়েছেন মা লক্ষ্মী। শ্রী বিষ্ণুর নাভিপদ্ম থেকে আবির্ভূত হয়েছে ব্রহ্মা, আর এর দুই পাশে রয়েছে বরুণদেব, আর অপর দিকে রয়েছে বজরঙ্গীর মূর্তি, আর নিচের দিকে বিষ্ণুর দ্বাররক্ষক হিসাবে রয়েছে জয় আর বিজয়। এই প্রধান দরজা বা তোরণের ঠিক পাশে একটি ফলক আমরা দেখতে পাচ্ছি, যেখানে লেখা রয়েছে শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাটিয়া বাবা সাধন সেবাশ্রম। একই সাথে আপনাদের কাছে তুলে ধরি এই মন্দিরের দর্শনের সময় বিকেল 5টা থেকে সন্ধে 7:30 পর্যন্ত। সকালে কিন্তু এই মন্দিরের দরজা খোলা হয় না। মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। আমরা চলে এলাম মন্দিরের একদম ভিতরের দিকে। এই মন্দিরটাকে কেন বৃন্দাবনের সাথে তুলনা করা হচ্ছে সেটি আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। বাইরের দিক থেকে যে দরজা বা তোরণ আপনাদের কাছে তুলে ধরেছিলাম, সেই দরজার ভেতরের দিকে রয়েছে, একদম মাঝখানে রয়েছে শ্রীকৃষ্ণের 10ম অবতার, সে প্রভু জগন্নাথ। বাঁ দিকে রয়েছে বিষ্ণুর দ্বাররক্ষক। কৃষ্ণের 10 অবতারের সাথে রয়েছে শ্রীকৃষ্ণ আর অর্জুনের একটি মূর্তি। আর এই মন্দিরের ঠিক ডান দিকে রয়েছে গুরু পরম্পরার একটি মন্দির, যেখানে সমস্ত গুরুর প্রতিমূর্তি হিসাবে রয়েছে। কি অপূর্ব সুন্দর দেখতে, তাই না? দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। এই গুরু পরম্পরা মন্দিরের ঠিক সামনেই আপনারা দেখতে পাবেন একটি অসাধারণ কীর্তি। এটি হলো শ্রীকৃষ্ণ যখন গোবর্ধন পর্বতকে এক আঙুলে তুলেছিল, তারই একটি অসাধারণ ভাস্কর্য। আর এই গোবর্ধন পর্বতের ভাস্কর্যের ঠিক সামনে রয়েছে 4টি ঘোড়ায় টানা একটি রথ, আর এই রথের মাঝখানে বসে আছেন স্বামী কাটিয়া বাবা, আর সাথে রয়েছে তার এক শিষ্য। এই গোবর্ধন পর্বতের মূর্তির ঠিক নিচেই রয়েছে এই আশ্রমের অফিস বা লাইব্রেরি। যদি আপনাদের কোনো দরকার থাকে অবশ্যই এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আর এর ঠিক পাশেই রয়েছে সমুদ্র মন্থনের একটি অসাধারণ দৃশ্য। একদম ওপরে রয়েছে ভোলা মহেশ্বর, মাঝখানে রয়েছে মন্দার পর্বত, মন্দার পর্বতকে পেঁচিয়ে রয়েছে বাসুকী নাগ, বাসুকী নাগের মাথার দিকে রয়েছে অসুররা, আর লেজের দিকে রয়েছে দেবতারা। এত নিখুঁত এই ভাস্কর্য, সত্যি কথা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। আগেই বলেছি এই মন্দিরটি অনেকটা জায়গা জুড়ে রয়েছে। এই মন্দিরের ঠিক পিছন দিকে এই রকম একটি জায়গা, যেটা সম্ভবত যাত্রী নিবাস হিসাবে আছে। ডান দিকের সমস্ত মূর্তি দেখার পর এই মন্দিরের বাঁ দিকে দেখুন বন্ধুরা, রাসলীলা, রাধাকৃষ্ণের যে রাসলীলা সেটাকে সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মাঝখানে রয়েছে রাধাকৃষ্ণ, আর তাকে ঘিরে তার সখীরা সকলে নৃত্য করছে, আনন্দ করছে। তো সেটাও খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। শ্রীকৃষ্ণের রাসলীলার পরেই অনেকটা জায়গা জুড়ে শ্রীকৃষ্ণের জন্ম থেকে
তার জীবনের বেশ কয়েকটা মুহূর্ত এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা রয়েছে। সেটাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। শ্রীকৃষ্ণের অভিষেকের মুহূর্তের পরে দেখুন, পুতনা রাক্ষসীর যে গল্পটা আমরা শুনেছি, সেই গল্পেরও একটা সুন্দর দৃশ্য এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই রকম পরপর অনেক মুহূর্ত কিন্তু এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা রয়েছে। ক্যামেরাতে কতটা আপনারা বুঝতে পারছেন জানি না। সত্যি এই সুন্দর এই মূর্তিগুলো দেখলে যেন মনে হচ্ছে একদম জীবন্ত, আমরা যেন সেই মুহূর্তে গিয়ে উপস্থিত হয়েছি। এখানে আমরা দেখে নেব কালিয়া দমনের যে গল্পটা আমরা শুনেছিলাম, সেই কালিয়া দমনের অসাধারণ দৃশ্য রয়েছে। এখানে রয়েছে শ্রীকৃষ্ণ তাদের যে সখীদের সেই বস্ত্রহরণ, সেই গল্পটাও রয়েছে। এই রকম নানান রকমের গল্পের মুহূর্তগুলো আমরা যেগুলো ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি, সমস্ত কিছুই এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখানেও দেখুন রাধাকৃষ্ণ, আহা, দেখলে যেন চোখ জুড়িয়ে যায়, তাই না? কি সুন্দর দোলনায় দোল খাচ্ছে, আর তাদের সখীরা তাদেরকে নিয়ে আমোদ প্রমোদ নানান রকমের আনন্দ তারা করছে। আর এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে গঙ্গা, আর গঙ্গাকে রাত্রিবেলা এতটাই অপূর্ব লাগছে যা চোখ ফেরানো যাচ্ছে না। আপনারা অবশ্যই করে সময় করে একবার হলেও এই এখানেও মা গঙ্গার একটি মন্দির রয়েছে। এখানেও আমরা দেখে নেব শ্রীকৃষ্ণের বাল্যকালের যে ছোট ছোট দুষ্টমিগুলো, সেটারই একটা দৃশ্য এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা রয়েছে। এখানেও শ্রীকৃষ্ণের জীবনে আরও বেশ কিছু অধ্যায়কে পরপরভাবে একের পর এক সুন্দর সুন্দর মূর্তির মাধ্যমে তুলে ধরা রয়েছে। এখানে ওই নৌকা বিহার যে দৃশ্যটা, সেই দৃশ্যটাকে সুন্দরভাবে তুলে ধরা রয়েছে। এরকম পরপর নানান রকমের দৃশ্য এখানে কিন্তু একের পর এক রয়েছে। কোনটা ছেড়ে কোনটা দেখব, যাই দেখছি সবটাই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। এর পাশাপাশি আমরা দেখে নেব শ্রী বিষ্ণুর দশম অবতার। প্রথমেই রয়েছে মৎস্য অবতার, তারপরে রয়েছে কুম্ভ অবতার, তারপরে রয়েছে বরাহ অবতার, এর পাশে রয়েছে নরসিংহ অবতার, তারপরে রয়েছে বামন অবতার, এর পাশে রয়েছে পরশুরাম, তার পাশে রয়েছে শ্রী রামচন্দ্রের অবতার, এবং তার পাশে রয়েছে শ্রীকৃষ্ণ, এবং তার পাশে রয়েছে বুদ্ধ অবতার, আর শেষে রয়েছে কল্কি অবতার। কি অসাধারণ, তাই না? দেখলে সত্যি মন প্রাণ দুটোই জুড়িয়ে যাচ্ছে। এই বিষ্ণুর দশম অবতারের পাশেও আবারও বেশ কয়েকটা শ্রীকৃষ্ণের লীলার তো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই সুন্দর সুন্দর লীলার মুহূর্ত দেখার পাশাপাশি আপনাদেরকে আবারও বলে রাখি, এই মন্দিরটি খুলছে সন্ধে 5টা থেকে 7:30 পর্যন্ত খোলা থাকে, এবং এখানে যারা বয়স্করা আসবেন তারা তাদের জন্য এখানে বসার জায়গা প্রচুরই রয়েছে। মন্দিরের একদম পিছন দিকে চলে এলাম। এখানে গুরু মহারাজদের ছবি রয়েছে, কাঠিয়া বাবা এবং তার কিছু শিষ্য, এবং পাশে হনুমানজি, গণেশজি এবং শেরাবালি মাতার মূর্তিও এখানে রয়েছে। একদম কিন্তু আমরা গঙ্গার ধারেতে রয়েছে এই মূর্তিটা। কি সুন্দর অপূর্ব দৃশ্য, এবং বিশাল বড় বড় এই মূর্তিগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। সব শেষে এই মূল মন্দিরের আমরা আবার প্রবেশ করব, এবং ভেতরে এত সুন্দর দৃশ্য সত্যি অসাধারণ।